Good afternoon. আমাদের inclusion. Good afternoon. জয় জগন্নাথ। কি খবর বলো? ক্লাইমেটটা আজকে শেষ করে দিই, তারপর আমি এটাতে যাব, ঠিক আছে? আজকে আমাকে হয়তো অসুস্থ দেখতে লাগছে না, এটা হচ্ছে ব্যাপার। আমি নিজে রিয়েলাইজ করলাম আমাকে কালকে পর্যন্ত সাংঘাতিক অসুস্থ দেখতে লাগছিল, এবং এতটাই অসুস্থ দেখতে লাগছিল যে তার জন্য আজকে কাজল পরে এসেছি, যাতে আমাকে অতটা অসুস্থ দেখতে না লাগে। তাই আমার মধ্যে চেঞ্জ যেটা কালকের থেকে আজকে, সেটা হচ্ছে কাজল। আজকে ফ্রেশ লাগছে। ওই কাজল দেখলে, কাজলের অ্যাডভার্টাইজ করে ফেললাম আমি। শুধু কাজলের জন্য পুরো চেঞ্জ হয়ে গেছি আমি। আমি তো পুরীতে গিয়ে ট্যান পড়ে গেছিল, আপনি এরকম। আমি আমি পুরীতে সমুদ্রে যাই না, এটা হচ্ছে আমার ট্যান না পড়ার রহস্য। ম্যাম, কালকে একটু রাগী মনে হয়েছে। আমাকে কালকে রাগী মনে হয়েছে, তার আগে রাগী মনে হয়নি? এ বাবা। ঠিক। আপনি আজ আপনি ফর্মে আছেন মনে হচ্ছে। আপনি এত রাগী কেন? প্রীতম, আমি কবে বকেছি বাবু তোমাকে? প্রীতম, আমি কবে বকেছি তোমাকে? আমি তোমাদের কাকে কবে বকেছি? একটু বলো তো, আমি তুমি সিরিয়াসলি জানতে চাই, মানে তোমাদের এরকম ধারণাটা কেন যে আমি তোমাদের কাকে আর কবে বকেছি? আমি কোন দিন কার সাথে রেগে রেগে কথা বলেছি? আমি একদম ভালো আছি। তবে আপনি যেভাবে পড়া বোঝান খুব ভালো লাগে, সহজভাবে বুঝতে চাই। আমি অন্যদিন আমি এতই কাজলের গল্প করি না, এটাই হচ্ছে পার্থক্য। অন্যদিন এসে ভূগোলের গল্প করি, আজকে আমি কাজলের গল্প করছি, এই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, অন্যদিন এসো আমি জিজ্ঞেস করি কি পড়া বুঝতে পারোনি, কি হয়নি বলো। কে কি করে বুঝতে পারোনি, কি পড়া হয়নি, এটা বলো, জিজ্ঞেস করি। আজকে তোমাদেরকে কাজলের গল্প বলছি, আমি কাজল পড়ে এসেছি, এই পার্থক্য। চলো আবার একটু রাগি ফর্মে চলে যাই, এবার থেকে আবার পড়াশোনাতে আসি। গতকাল আমি তোমাদেরকে এমসিকিউ করাচ্ছিলাম। দুটো কারণ ছিল, আমি একদম ফ্যাক্ট বলছি, দুটো কারণ ছিল। এক নম্বর কারণ হচ্ছে তোমরা আমাকে অনেকদিন ধরে বলছিলে এমসিকিউ করাতে, সেটা একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছিল গতকাল আমার সাংঘাতিক লেভেলের শরীরটা খারাপ ছিল, এবং আমি অনেক বেশি কথা বলার মতো আমার কষ্ট হচ্ছিল। তাই জন্য আমি ক্লাসটা তোমাদের ক্যান্সেল করতে চাইনি। তাই এমসিকিউ নিলে একটুখানি আমি কম কথা বলতে পারতাম, তাই আমি এমসিকিউ করেছি। অনেস্টলি বলে দিলাম কেন করেছি। তার জন্য তোমাদের ডেটের থেকে একটা ক্লাস আমার মিস হয়েছে, মানে কালকের যে ক্লাসটা হওয়ার কথা সেটা আমি শিডিউল ক্লাস করতে পারিনি, অন্য কিছু করিয়েছি। ওইটার জন্য আমি শনিবার দিন তোমাদের একটা এক্সট্রা ক্লাস নিয়ে নেব, ঠিক আছে? ওইটার জন্য আমি শনিবার দিন তোমাদেরকে একটা এক্সট্রা ক্লাস নিয়ে নেব। ওকে? তো যেহেতু আমি গতকাল আমার অসুবিধার জন্য আমি তোমাদেরকে এমসিকিউ করিয়েছিলাম, আমি মেনেই নিচ্ছি আমার জন্য হয়েছিল, কারণ আমার প্রচন্ড শরীরটা খারাপ লাগছিল কালকে। তো
তো তাই জন্য আমি হয় শনিবার কিংবা আপকামিং এ আমি কিছু এক্সট্রা ক্লাস তোমাদের নিয়ে নেবো, যাতে তোমাদের কোনো কিছু বাকি না থাকে। ডান? ঠিক আছে, ঠিক আছে, চলো। হ্যাঁ, দুটোই কারণ ছিল, মানে আমি শুধু তোমাদের কারণে করিয়েছি এরকম নয়, বা শুধু আমার কারণে করিয়েছি এরকমও নয়। তো আমি একদম 100% সত্যি কথা বললাম যে এইটা দিস ওয়াজ দ্য রিজন। ঠিক আছে, তো আমি এর মধ্যে একদিন করিয়ে দেবো। সয়েল বাকি আছে জানি বাবু, সয়েল বাকি আছে, আর আজকে ক্লাসের ভেজিটেশন ওটাও বাকি আছে। তো আমাকে দুটো ক্লাসে ম্যানেজ করতে হবে, আমি দুটো তিনটে এক্সট্রা ক্লাস নিয়ে নেবো, সো ডোন্ট ওয়ারি। চলো, জানি জানি বাবু সয়েল বাকি আছে আমি জানি। চলো স্টার্ট করছি আজকে ক্লাস। হোপফুলি আজকে আমরা ক্লাইমেটটাকে শেষ করে ফেলতে পারবো। ক্লাইমেটের কিছু কিছু ডিটেলস আছে, আমি আগে থেকে একটু তোমাদেরকে কি বলি রেডি করে নেই। সেটা হচ্ছে ক্লাইমেটের কিছু কিছু পার্ট তোমাদের একটু ডিফিকাল্ট লাগতে পারে, আমি প্রথম থেকে বলছি। যেমন ধরো কোপেনের ক্লাসিফিকেশন তোমাদের মনে হতে পারে যেটা ডিফিকাল্ট, আমি আমার দিক থেকে 100% ট্রাই করব তোমাদেরকে ইজি ভাবে বোঝানোর। আমি যতটা পারবো বোঝাবো, যদি না বুঝতে পারো তোমরা একবার রেকর্ডেড দেখবে, তাও না বুঝতে পারলে আগামী দিন আমি আরেকবার বলে দেবো। বাট একটুখানি আজকে তোমাদের একটু বেশি মনোযোগ দরকার আমার, ঠিক আছে? আজকে যতটা ক্লাস করব তোমরা এখন অন্য কোনো দিকে না তাকিয়ে একটুখানি আমার দিকে একটু মনোযোগ দাও, কারণ আজকে ক্লাসটা অন্য দিনের তুলনায় একটুখানি ডিফিকাল্ট হয়তো লাগতে পারে, তাই তোমাদের একটু বেশি মনোযোগ আমার দরকার। ঠিক আছে, ফার্স্ট ক্লাসে দেখলাম ফুল ইংলিশ, তারপরে পেজটাতে দেখবে সেখানে দেখবে ফুল বেঙ্গলি। আমি কোনো জিনিসই ফুল ইংলিশ ফুল বেঙ্গলি দিইনি, মিশিয়ে দিয়েছি। যদি কোনোটাতে ফুল ইংলিশ থাকে তাহলে আরো একটা জায়গা থাকবে সেখানে বাংলা আছে, আমি বাংলা ইংলিশ মিলিয়ে দিয়েছি, একটু খুঁজে নিও, দুটোই আছে। ওই দেখলে, ওটাই বলছি, যদি সেম চ্যাপ্টার হয় তাহলে একটাতে ইংলিশ দিয়েছি একটাতে বাংলা দিয়েছি, যদি সেম চ্যাপ্টার হয় একটাতে ইংলিশ একটাতে বাংলা, ওইভাবেই দিয়েছি, একটু দেখে নাও। না, গ্রাজুয়েশন ছাড়া ব্যাংক দেওয়া যায় না। আমাদের কতটা হয়েছিল বলতে পারবে? এইটা পর্যন্ত করেছিলাম না, এইটা পর্যন্ত করেছিলাম না, এইটা পর্যন্ত হয়েছিল তো। রিভারের অনেক নোট বেঙ্গলিতে নেই, রিভারের 2-3 দিন ক্লাস হয়েছে তো। তোমরা যেখানে দেখবে আমি রিভার প্রজেক্টটা দিয়েছি তার পাশে একটা পুরো বাংলার নোট দিয়েছি। আমি যতগুলো নোট দিয়েছি সবকটাকে খুলে খুলে দেখো, আমি পুরো বাংলার নোট দিয়েছি, পুরো ইংলিশের নোট দিয়েছি। ডেফিনেটলি আছে, আমি নিজে দিয়েছি, একটুখানি খোঁজো, ডেফিনেটলি আছে। রিভার প্রজেক্ট যেটা আছে তার পাশেও থাকতে পারে। তোমরা সবাই দেখেছিলে? সমস্ত নোট পেয়েছো তো? যতগুলো আমি দিয়েছি শুধু একটা খুলো না কিন্তু, আমি 2-3টা করে দিয়েছি, সেগুলো খুলে দেখেছো তো? এখন চলছে এসবিআই অ্যাপ্রেন্টিস আর ব্যাংক অফ বরোদা অ্যাপ্রেন্টিস। চলো, তো আমাদের এটা হয়ে গেছে, এর পরের থেকে স্টার্ট হওয়ার কথা। তো আমরা ডিসকাস করছিলাম ভারতবর্ষেতে, আমরা ডিসকাস করছিলাম যে ভারতবর্ষের কোন কোন ফ্যাক্টরগুলো ভারতবর্ষের জলবায়ুকে এফেক্ট করতে পারে। এটা আমাদের প্রশ্ন ছিল, কোন কোন ফ্যাক্টরগুলো ভারতবর্ষের জলবায়ুকে এফেক্ট করতে পারে। তো আমাদের আগের 3টে ডান, তারপর থেকে করছি। পরের পয়েন্ট হচ্ছে ফিজিওগ্রাফি। এই নোটটার আমার কাছে বাংলা নেই, কারণ এটা না তোমাদের বোঝার ব্যাপার। তো যদি মনে করো আমি এগুলো বলছি আস্তে আস্তে নোট করতে পারো, বাট এটাকে জাস্ট একটু বুঝতে হবে। এই নোটটার বাংলা আমি দেবো না, মানে নেই আমার কাছে। আচ্ছা, পরেরটা হচ্ছে ফিজিওগ্রাফি। আমাদের অলরেডি ফিজিওগ্রাফি হয়ে গেছে। তোমরা জানো যে ভারতবর্ষে প্রচুর, ভারতবর্ষে ফিজিওগ্রাফিক্যাল ডিভিশনটা বা ডাইভার্সিটিটা প্রচুর বেশি। এখানে কোথাও হিমালয় রয়েছে, কোথাও মরুভূমি রয়েছে, কোথাও সমভূমি রয়েছে, কোথাও উপকূল রয়েছে। এটার ডাইভার্সিটি, এটার বৈচিত্র্যপূর্ণতাটা অনেক বেশি। তো এখানে একটা জিনিস দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ল্যাপস রেট। ল্যাপস রেট কাকে বলা হচ্ছে? ল্যাপস রেট হচ্ছে যখন একটা সমতল রয়েছে, সেই সমতল থেকে যদি আমি উঁচুতে উঠি, উঁচু মানে নর্থে যাচ্ছি বলছি না, অল্টিটিউড ওয়াইজ উঁচুতে উঠি। একটা মানুষ এখানে রয়েছে, একটা মানুষ এখানে গেছে, সে সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচুতে উঠেছে, সে অল্টিটিউড ওয়াইজ উঁচুতে উঠেছে।
ধরো এটা হচ্ছে জলপাইগুড়ি, এটা হচ্ছে দার্জিলিং। তো বেসিক্যালি দার্জিলিং জলপাইগুড়ি অলমোস্ট এক ল্যাটিটিউডে অবস্থিত, দার্জিলিং এবং জলপাইগুড়ি অলমোস্ট একই অক্ষাংশে অবস্থিত। তো একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও একটা জায়গাতে ভীষণ গরম, একটা জায়গাতে খুব ঠান্ডা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে ল্যাপস রেট। তার কারণ হচ্ছে ল্যাপস রেট। তার কারণ হচ্ছে ল্যাপস রেট। ল্যাপস রেট কাকে বলা হচ্ছে? যদি ভূপৃষ্ঠ থেকে উচ্চতা 1 কিলোমিটার বৃদ্ধি পায়, ভূপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার উচ্চতা উঠে যায়, তাহলে টেম্পারেচার 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে যায়। 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে যায়। তোমরা কোনো কোনো জায়গায় এটাকে 6.4 দেখতে পারো, যদি হয় অনেক জায়গায় 6.4 দেখা যায়। আমিও আমার বইতে 6.4 দেখেছিলাম, বাট রিসেন্টলি এনসিইআরটির বইতে এটা 6.5 বলে আপডেট হয়ে গেছে, তো আমি 6.5 বলছি। আমার বইতেও 6.4, আমি ছোটবেলা থেকে 6.4ই পড়েছি, বাট এনসিইআরটির বইতে এটা আপডেট হয়েছে। তো তো কি হচ্ছে, এটাকে বলা হচ্ছে ল্যাপস রেট। যদি টেম্পারেচারটা উপর দিকে ওঠে তখন জিনিসটা মানে উচ্চতাটা উপর দিকে ওঠে, টেম্পারেচারটা ফল করে, এটাকে বলা হয় ল্যাপস রেট। তো ভারতবর্ষের যে সকল জায়গাতে পার্বত্য অঞ্চল রয়েছে, পার্বত্য অঞ্চল থাকার জন্য সেখানে আমাদের টেম্পারেচারটা ডেফিনেটলি অনেকটা কম। যে জায়গায় আমাদের সমভূমি, যে জায়গায় আমাদের মরুভূমি রয়েছে, সেখানে আমাদের টেম্পারেচারটা অনেক বেশি থাকবে। তো এইটা একটা কারণ ভারতবর্ষের জলবায়ু এতটা বৈচিত্র্যপূর্ণ হওয়ার। ঠিক আছে, এর পরেরটাতে আসছে মনসুন। এর পরেরটা হচ্ছে মনসুন। ভারতবর্ষ মৌসুমী জলবায়ুর দেশ, ভারতবর্ষ হচ্ছে প্রপার মৌসুমী জলবায়ুর দেশ। তো মৌসুমী জলবায়ুর একটা আলাদাই এফেক্ট এখানে থাকে। মৌসুমী জলবায়ুর কি এফেক্ট থাকে, কবে ভারতবর্ষে এটা প্রবেশ করছে সবটা বলছি। একটুখানি কনসেন্ট্রেশন চাই, হ্যাঁ একটু কনসেন্ট্রেশন চাই। আন্ডার গ্রাজুয়েটে কি আসবে, এখন কি এই ক্লাসগুলো করতে পারি? সিলেবাসের মধ্যে সবটা আছে, এবং রিসেন্ট তোমাদের এনসিআর মানে এনটিপিসির পরীক্ষাতে কোপেন থেকে প্রশ্ন এসেছিল এই বছর, চেক করতে পারো। ঠিক আছে, তো তাই জন্য আমি পুরোটাকেই ডিটেলসে বলবো। ওকে, চলো দেখো, পৃথিবী হচ্ছে এটা, পৃথিবীতে কিছু কিছু চাপ বলয় অবস্থান করে। চাপ বলয় মানে প্রেসার বেল্ট, পৃথিবীতে কিছু কিছু চাপ বলয় অবস্থান করছে। চাপ বলয় ব্যাপারটা কি, সূর্য থেকে যখন পৃথিবীতে তাপটা আসছে, সব জায়গায় তো সমানভাবে পড়ে না, কোনো কোনো জায়গায় ডিরেক্টলি পড়ে, কোনো কোনো জায়গাতে তির্যক ভাবে পড়ে, এটা আমরা আগে করে ফেলেছি। তো যেখানে ডিরেক্টলি পড়ছে সেখানে বেশি গরম হচ্ছে, গরম হলে সেখানকার বায়ুটা হালকা হয়ে ওপরে উঠে যাচ্ছে, আবার ওই বায়ুটা গিয়ে আবার অন্য কোনো একটা জায়গায় বসছে। তো এরকম কারণে পৃথিবীতে আরো কারণ আছে, আরো ডেফিনেটলি অনেক কারণ আছে, আমি সবগুলোতে যাচ্ছি না। তো এরকম কারণে কিছু কিছু কারণে পৃথিবীতে চাপ বলয় অবস্থান করে। কোনো কোনো জায়গায় হাই প্রেসার থাকে, কোনো কোনো জায়গায় লো প্রেসার থাকে। যেমন এইটাকে দেখো, এটা পৃথিবীর চাপ বলয়েরই একটা ফটো, যেখানে এই জায়গাতে হয়ে যাচ্ছে লো প্রেসার, এটা হচ্ছে হাই প্রেসার, এটা লো, এটা হাই, আবার এটা হাই, এটা লো, এটা হাই। পৃথিবীতে টোটাল 7টা চাপ বলয় রয়েছে। পৃথিবীতে টোটাল 7টা চাপ বলয় রয়েছে, হাই লো হাই লো হাই লো হাই, এইভাবে রয়েছে। ঠিক আছে, এবারে বায়ুর ধর্ম হচ্ছে একটা নর্মাল, যদি বলা হয় বায়ুর ধর্ম, বায়ুর ধর্ম হচ্ছে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বায়ু প্রবাহিত হয়। তো এই জায়গাতে প্রেসার গুলো সবসময় এই জায়গাতেই থাকে। তো এই হাই প্রেসার থেকে এই লো প্রেসারের দিকে বায়ু সব সময় সারা বছর এইরকম ভাবেই প্রবাহিত হয়, সব সময় সারা বছর বায়ু এইভাবে প্রবাহিত হচ্ছে। যে বায়ু সব সময় সারা বছর একই দিকে একইভাবে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু, তাকে বলা হয় নিয়ত বায়ু। এর মধ্যে এইটা হচ্ছে একটা নিয়ত বায়ু, এইটা হচ্ছে উত্তর মানে নিয়ত বায়ুরও অনেকগুলো ভাগ আছে, আমি অত ডিটেলসে যাবই না কারণ ওগুলো আমাদের দরকার নেই। জাস্ট দেখো নিয়ত বায়ু কাকে বলে, যে বায়ু
একই দিকে একইভাবে একই সময়ে সারা বছর প্রবাহিত হচ্ছে তাকে বলে নিয়ত বায়ু। নিয়ত বায়ুর একটা ভাগ হচ্ছে এইটা, এটাকে বলা হচ্ছে আয়ন বায়ু। ঠিক আছে, এটাকে বলা হয় আয়ন বায়ু। ট্রেড উইন্ড, ইংলিশ এটাকে বলা হয় ট্রেড উইন্ড, আয়ন বায়ু বা ট্রেড উইন্ড। এইটা উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে, এটাকে বলা হয় উত্তর পূর্ব আয়ন বায়ু। এইটা দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে, এটাকে বলা হয় দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। ওকে ওকে, এবার উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু পৃথিবীর যে নিরক্ষরেখা রয়েছে, নিরক্ষীয় অঞ্চলে এসে মিট করে। তো বেসিক্যালি 5 ডিগ্রি নর্থ থেকে শুরু করে 5 ডিগ্রি সাউথ, এই জায়গাটাতে দুটো বায়ু এসে মিট করছে। উত্তর পূর্ব আয়ন বায়ু আসছে, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু আসছে। কোথায় আসছে? 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি সাউথ, এই জায়গাতে। এবং এই জায়গাতে দুটো বায়ু এসে মিট করার কারণে বায়ুর কোনো হরাইজন্টাল মুভমেন্ট এখানে বোঝা যায় না। নর্মালি আমরা হাওয়া খাই কি করে, মানে হাওয়াটাকে এসে লাগছে, তো এটা হরাইজন্টাল মুভমেন্ট হয় বায়ুর। তো বায়ুর কোনো হরাইজন্টাল মুভমেন্ট এই জায়গাতে বোঝা যায় না। এই জায়গাটা রয়েছে এখানে বোঝা যায় না। এখানে বায়ুর কি হয় বলতো? বায়ুর এখানে উলম্ব গতি দেখতে পাওয়া যায়, বায়ুটা মনে হয় যেন ভার্টিক্যালি উঠছে। ঠিক আছে, তো বেসিক্যালি এই জায়গাতে একটা শান্ত ভাব বিরাজ করে। এই জায়গাতে মানে সবকিছু যেন থমথমে হয়ে রয়েছে, একটা শান্ত ভাব বিরাজ করে। এই জায়গাটাকে বলা হয় ITCZ, এটাকে বলা হয় ITCZ, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, আর একটা নাম ডোলড্রাম, আর একটা নাম ডোলড্রাম। ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা ডোলড্রাম, যেখানে উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এসে মিট করছে। বায়ুর কোন রকম হরাইজন্টালের বাংলাটি মনে করতে পারছি না আমি, হরাইজন্টাল মুভমেন্ট বোঝা যায় না, সেই জায়গাটাকে বলা হচ্ছে আমাদের ডোলড্রাম বা ITCZ। সমান্তরাল, সমান্তরাল বোঝা যায় না, তাকে বলা হচ্ছে ITCZ। ক্লিয়ার? ITCZ ক্লিয়ার? এবার আমি আসছি মনসুন। তোমাদের এটা কখনো মনে হয় যে মনসুন এই সময়ই কেন আসে? মনসুনের স্কুলের ছুটি পড়েছে, এরকম কি কখনো মনে হয় যে প্রত্যেক বছর এই সময় মনসুন কেন আসে? অন্য সময় আসতে পারতো, এই সময় কেন আসছে মনসুন? কখনো মনে হয়? মনসুন হচ্ছে একটা, না একদম সি ওয়েভ না। না, কিসের সি ওয়েভ? ওয়েভ, ওয়েভ মানে তো ঢেউ, ওয়েভ মানে তো ঢেউ, সেটা কখনোই না। মনসুন হচ্ছে একটা পিরিয়ডিক্যাল উইন্ড, যেমন ল্যান্ড ব্রিজ, ল্যান্ড ব্রিজ মানে হচ্ছে স্থলবায়ু, যেমন সি ব্রিজ, সি ব্রিজ মানে হচ্ছে স্থলবায়ু, সরি, ল্যান্ড ব্রিজ মানে হচ্ছে স্থলবায়ু, সি ব্রিজ মানে হচ্ছে সমুদ্রবায়ু। তেমনি একটা, তেমনি হচ্ছে মনসুন একটা পিরিয়ডিক্যাল উইন্ড, বছরের পার্টিকুলার এই সময়তেই প্রবাহিত হবে, বছরের পার্টিকুলার এই সময়তেই প্রবাহিত হবে। তুমি যেটা বলছো রাতুল মন্ডল, সেটাকে বলা হয় কারেন্ট। ঠিক আছে, কোল্ড অ্যান্ড ওয়ার্ম ওশান কারেন্ট, বাট ওশান কারেন্ট ইজ নট রিলেটেড টু মনসুন। ওশান কারেন্ট ইজ রিলেটেড টু এল নিনো। তো তুমি যেটা বলছো হট অ্যান্ড কোল্ড ওয়েভ, ওয়েভের সাথে হট অ্যান্ড কোল্ড যায় না। তুমি যেটা মিন করছো সেটা হচ্ছে ওশান কারেন্ট, বাট ওশান কারেন্ট ইজ রিলেটেড টু এল নিনো। ঠিক আছে, হ্যাঁ, শান্তমণ্ডল বলা হয় ITCZ। দেখো, এটাকে আমি বলছি, এখান থেকে কি হচ্ছে, এখান থেকে আমাদের উত্তর পূর্ব আয়ন বায়ু যাচ্ছে, এটা উত্তর পূর্ব আয়ন বায়ু, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। ঠিক আছে, এবার তোমাদের মনে আছে একদম ফার্স্ট ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম পৃথিবীর কিছু একটা শব্দ হলো,
একদম ফার্স্ট ক্লাসে মনে আছে? জানি না, আমি এটা কিছুটা শব্দ পেলাম, আমি ভাবলাম কোনো পোকামাকড় কিছু ঝাঁপিয়ে পড়বে এক্ষুনি আমার গায়ে। চলো চলো, একদম যখন ফার্স্ট ক্লাস হয়েছিল, একদম যখন ফার্স্ট ক্লাসে বলেছিলাম তখন বলেছিলাম যে পৃথিবীর উত্তরায়ণ দক্ষিণায়ন হয়। না না, সুভাষিস এখানে কিছু করেনি, এখানে আমি কিছুটা শব্দ পেলাম, এবার এখানে মাঝে মাঝে একটা টিকটিকি ঘোরে, এবার আমি ভাবলাম সেই বোধহয় খুব ভালোবেসে আমার ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে, এরকম একটা কিছু সিচুয়েশন হবে, তারপরে আমি হার্ট ফেল করে এখানে মরেই যাব, সেটার জন্য আমি আগে একটু দেখে নিলাম, কিছুটা শব্দ পেয়ে ওদিকে দেখাচ্ছিলাম। আমার টিকটিকিতে ফোবিয়া আছে, ভয়টা ছোট ওয়ার্ড, আমার টিকটিকিতে ফোবিয়া আছে। চলো, তো পৃথিবীর উত্তরায়ণ দক্ষিণায়ন হয়, ঠিক আছে, পৃথিবী কোনো সময় হেলে যায় টুয়ার্ডস নর্দার্ন হেমিস্ফিয়ার, পৃথিবী কোনো সময় হেলে যায় টুয়ার্ডস সাদার্ন হেমিস্ফিয়ার, পৃথিবী একবার উত্তরায়ণ হচ্ছে একবার দক্ষিণায়ন হচ্ছে। এবার এই যে পৃথিবীর উত্তরায়ণ বা দক্ষিণায়ন হয়, এই উত্তরায়ণ বা দক্ষিণায়নের সময় এই যে চাপ বলয়গুলো আমি এতক্ষণ ধরে বলছিলাম, চাপ বলয়গুলো তো এক জায়গাতেই পুরো স্টিক হয়ে থাকে না, সেগুলো তো মুভ করে, সেগুলো তো যখন পৃথিবীর উত্তরায়ণ হচ্ছে সেটাও একটু টিল্ট হয়ে যাবে টুয়ার্ডস নর্দার্ন হেমিস্ফিয়ার, কিছুটা হবে সাদার্ন হেমিস্ফিয়ার, এরকম করে কিছুটা মুভ করবে। তো যখন পৃথিবীর উত্তরায়ণ হচ্ছে, যখন পুরো চাপ বলয়টা ধরে একটু উপর দিকে শিফট করে যাচ্ছে, সেই সময় এই যে বায়ুটা, সরি, সেই সময় কি হচ্ছে, এই যে বায়ুটা রয়েছে এই বায়ুটা ওপর দিকে রয়ে গেছে, নিরক্ষরেখা অতিক্রম করে এই বায়ুটার সাথে মিট করতে হবে একে, এই বায়ুটার সাথে উত্তর পূর্ব আয়ন বায়ুর সাথে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মিট করলে আমার আইটিসিজেড তৈরি হবে। বাট এখানে চাপ বলয়টাই পুরো শিফট করে গেছে, পুরো উত্তরায়ণ হয়ে গেছে, উত্তর দিকে শিফট করে গেছে, তো দক্ষিণ পূর্ব আয়ন বায়ুকে এই বায়ুটার সাথে মিট করতে গেলে কি করতে হবে, নিরক্ষরেখা অতিক্রম করে ওইদিকে যেতে হবে, নিরক্ষরেখা অতিক্রম করে তাকে ওইদিকে যেতে হবে, তারপর সে মিট করতে পারবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিরকম কিন্তু, ফেরেল বলেছিলেন, ফেরেল একজন বৈজ্ঞানিক ছিলেন, তিনি বলেছিলেন দক্ষিণ গোলার্ধ থেকে কোন বায়ু দক্ষিণ গোলার্ধে যেমন ভাবে প্রবাহিত হচ্ছে সেই ফরম্যাটেই উত্তর দিকে যেতে পারবে না, সে নিরক্ষরেখা ক্রস করে ওই ফরম্যাটেই প্রবাহিত হতে পারবে না। আবার ভাইস ভার্সা, উত্তর গোলার্ধ থেকে কোন একটা বায়ু যদি দক্ষিণ গোলার্ধে আসতে চায়, সে উত্তর গোলার্ধে যেভাবে প্রবাহিত হচ্ছিল দক্ষিণ গোলার্ধে সেইভাবেই প্রবাহিত হবে, এরকম সে করতে পারবে না, ঠিক আছে। তো এইটা একটা ফর্মুলা, যে উত্তর দক্ষিণ থেকে যদি কেউ উত্তর গোলার্ধে যেতে চায়, দক্ষিণ গোলার্ধ থেকে যদি কোনো বায়ু উত্তর গোলার্ধে যেতে চায় তাকে ডান দিকে ঘুরে প্রবাহিত হবে। তো এই যে বায়ুটা এইভাবে যাচ্ছিল, এইভাবে যাচ্ছিল, সে যখনই নিরক্ষরেখা ক্রস করলো সে এইভাবে ঘুরে যাবে, সে পুরোপুরি ডান দিকে ঘুরে যাবে। এই বায়ুটা এইভাবে আসছিল, সে এইভাবে ঘুরে গেল, সে ডান দিকে ঘুরে গেল, সমস্ত বায়ু যেগুলো এইভাবে আসছিল সেগুলো দেখো ডান দিকে ঘুরে গেল। এবার দেখো, এবার এই যে বায়ুটা হলো, এই যে সাদা রঙের দাগ দিলাম, এই বায়ুটা কোন দিক থেকে যাচ্ছে, দক্ষিণ পশ্চিম দিক থেকে যাচ্ছে, এই বায়ুটা প্রবাহিত হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক থেকে, এই বায়ুটাই হয়ে গেল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এইটা তৈরি হয়ে গেল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এই কারণে যখন পৃথিবী টিল্ট হয় টুয়ার্ডস নর্দার্ন হেমিস্ফিয়ার, তখন যখন পুরো চাপ বলয়টা উত্তর দিকে মুভ করে যাচ্ছে, সেই সময় যখন প্রচন্ড গরমের সময়টা, মে মাসের সময়টাতে এইটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, এবং যখন মে এন্ড বা জুনের ফার্স্ট সেটা ভারতবর্ষের মধ্যে প্রবেশ করছে অ্যাজ মনসুন, অ্যাজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ওকে, তুমি এমসিকিউ এর মধ্যে কোথায় ছবি আঁকবে বাবু, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে ছবি আঁকাচ্ছি, তুমি তো এমসিকিউ করবে, তুমি কোথায় ছবি আঁকবে। যে বায়ুর নাম কিভাবে হয়, বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিকে বায়ুর নাম হয়, এই বায়ুটা কোন দিক থেকে যাচ্ছে, দক্ষিণ পশ্চিম দিক থেকে যাচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।
ক্লিয়ার? ক্লিয়ার? এই হয়ে গেল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এবার আমি মনসুন নিয়ে বলতে শুরু করব। এত পর্যন্ত ক্লিয়ার? এত পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, দু তিনটে প্রশ্ন খুব বেশি লেভেলের আসে, সেগুলোকে আগে বলছি। কোনো একটা বার ধরো আমাদের বলা হচ্ছে, এবারে তোমরা এই কথাটা শুনেছো না যে মনসুন এবারে খুব স্ট্রং, মনসুন এবারে খুব উইক, এই কথাগুলো আমরা শুনি। মনসুন কোন সময় স্ট্রং হয়, কোন সময় উইক হয়? এইরকম যে সময়টা হচ্ছে ধরো এপ্রিলের এন্ড কিংবা মে, এই যে সময়টা হচ্ছে, এই সময় তিব্বত অঞ্চলে একটা ঘোরতর নিম্নচাপ তৈরি হয়। এইখানে একটা ঘোরতর নিম্নচাপ তৈরি হয়। যে বছর এই নিম্নচাপটা খুব স্ট্রং হয় সেই বছর ভারতবর্ষের মনসুন খুব স্ট্রং হয়। যে বছর এই নিম্নচাপটা উইক হয় ভারতের মনসুন উইক হয়। এটা একটা রিজন, আরো অনেক রিজন আছে, এটা ওয়ান অফ দ্য রিজন। এখানে একটা নিম্নচাপের সৃষ্টি হয়। তো বায়ুর ধর্ম কি, যে জায়গাটা নিম্নচাপ সেখানে বায়ুটা দৌড়ে দৌড়ে চলে যাবে। তো এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা হলো, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুটো শাখায় ভারতবর্ষে প্রবেশ করে, দুটো শাখায় ভারতবর্ষে প্রবেশ করছে। নিম্নচাপ কি জন্য তৈরি হয় এই সময়? নিম্নচাপটা তৈরি হয় তার কারণ পৃথিবী উত্তরায়ণ হয়েছে, পৃথিবী উত্তর দিকে হেলে গেছে টুয়ার্ডস এই সময়টাতে। যদি এইদিকে হেলে যাচ্ছে তার মানে নর্মাল, দেখো তিব্বতের নিম্নচাপ আর আমাদের এখানে নিম্নচাপ সেম সেম লেভেলের নয়। তিব্বতে যে টেম্পারেচার থাকার কথা তার থেকে যদি কমে, তার থেকে যদি বেশি হয়ে যায় সেখানে একটা নিম্নচাপ তৈরি হয়ে যায়। তো সেইটা হচ্ছে রিজন। এর মধ্যে জেট স্ট্রিমও আসে, জেট স্ট্রিমও এটার সাথে রিয়াকশন করে। তো বেসিক্যালি পৃথিবী উত্তরায়ণ ইজ আ মেন রিজন, এছাড়াও কারণ থাকে বাট মেন হচ্ছে এটা। তো এটা দুটো শাখা ভারতবর্ষে প্রবেশ করছে, একটা হচ্ছে আরবীয় শাখা, আরব সাগরের উপর থেকে যাচ্ছে, একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা, বঙ্গোপসাগরের উপর থেকে যেটা যাচ্ছে। প্রথম প্রশ্ন, মনসুন কবে ভারতবর্ষে প্রবেশ করে? ফার্স্ট আনসারটা হচ্ছে 20 থেকে 21 মে, 20th to 21st মে ফার্স্ট ভারতবর্ষে প্রবেশ করছে। কোথায়? আন্দামান নিকোবর। আন্দামান নিকোবর ফার্স্ট ভারতে প্রবেশ করছে, আন্দামান নিকোবর। পরের প্রশ্ন, মনসুন ভারতের মেনল্যান্ড বা কোন রাজ্যে সব থেকে প্রথম প্রবেশ করছে? এখন ঢুকে গেছে মনসুন, মনসুন এবার আগে এসছে, মনসুন এবার আগে এসছে। মনসুন কোন রাজ্যে প্রথম প্রবেশ করে? কোন রাজ্যে যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে কেরালা। ঠিক আছে, মেনল্যান্ড বা রাজ্য বললে কেরালা। এক্সপেক্টেড ডেট হচ্ছে 1 জুন, এক্সপেক্টেড ডেট 1 জুন, এটা হওয়ার কথা। ওকে, এটা হওয়ার কথা, বাট এটা তার আগেই হয়ে গেছে। এটাতে হওয়ার কথা কেরালা, এটাতে হওয়ার কথা কেরালাতে। এই জায়গাটাতে মানে মনসুনের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যে আরবীয় শাখাটা, এই জায়গাতে অবস্থিত হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন সাইডে এই দিকটাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, ঘটিয়ে এটা এইরকম ভাবে উপর দিকে উঠে যায়। তো বেসিক্যালি করমণ্ডল উপকূল, কালকের প্রথম প্রশ্নটা মনে করো, করমণ্ডল উপকূলটা বৃষ্টির ছায়া অঞ্চল হয়ে যাচ্ছে। এখানে বৃষ্টি আসছে হয় না শীতকালে, তামিলনাড়ুতে, সরি শীতকাল বলছি, গরমকালে, বর্ষাকালে। তামিলনাড়ুতে বর্ষাকালে খুব একটা বৃষ্টি হয় না, তার কারণটা বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে পড়ে যাচ্ছে, এইটার রেন শ্যাডো রিজিয়নটার মধ্যে পড়ছে। ওকে, ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত, পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত বঙ্গোপসাগরীয় শাখা গিয়ে প্রথম ধাক্কা খাচ্ছে মেঘালয়া, খাসি পাহাড়, মৌসিনরাম। মেঘালয়, খাসি, মৌসিনরাম পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত এখানে ঘটাচ্ছে, পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত। তারপর এটা এইরকম উত্তরবঙ্গতে ঢুকছে। উত্তরবঙ্গে কবে ঢুকছে? উত্তরবঙ্গে ঢোকে 5th জুন,
উত্তরবঙ্গে আসার কথা 5th জুন। কলকাতাতে এক্সপেক্টেড, কলকাতা মানে দক্ষিণবঙ্গ, কলকাতা মানে দক্ষিণবঙ্গ, সেখানে আসার কথা এক্সপেক্টেড 10 থেকে 15ই জুন। 10 থেকে 15ই জুন এক্সপেক্টেড ডেট, এটাই হওয়ার কথা, আগে পরে হলে সেটা এক্সেপশন। ওকে, তো এই হচ্ছে টোটাল আমাদের মনসুন। এইভাবে সেটা এখান থেকে এখানে আসে, তারপর সেটা পুরো ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে যায়, এইভাবে পুরো ভারতবর্ষে চলে যায়। এখানে আরাবল্লী অবস্থিত, তো এই জায়গাতে কোনো বৃষ্টি হয় না। আরাবল্লী এই সাইডটা পুরো রেন শ্যাডো রিজনের মধ্যে পড়ে, এবং এটা এরকম ভাবে পুরো ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে। এই দিক থেকে মনসুনটা এদিকে ওঠে। ওকে, হ্যাঁ এবার আগে ঢুকেছে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো এটা? এটাকে কি উইন্ড সার্কেল বলতে পারি? না, এটা উইন্ড সার্কেল নয়। ওয়েস্ট বেঙ্গলে কোথায় বৃষ্টি কম হয়, দুটো উত্তর হয়। যদি জিজ্ঞেস করা হয় কোন জেলায় সব থেকে কম বৃষ্টিপাত হয়, তার উত্তরটা হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া জেলায় সব থেকে কম বৃষ্টি হয়। আর যদি জিজ্ঞেস করো কোন পার্টিকুলার জায়গায় সব থেকে কম বৃষ্টিপাত হয়, তার উত্তরটা হচ্ছে ময়ূরেশ্বর, বীরভূমের ময়ূরেশ্বর, সেখানে সব থেকে কম বৃষ্টি হয়। হাওয়া যেখানেই না, যেদিকে দিক সেই দিকে, হ্যাঁ যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুযায়ী নাম হয়। সব জায়গায় শাখাটা ডিরেক্টলি রাজস্থানে ঢুকতে পারে না। না, আরব সাগরীয় শাখাটা আরাবল্লী এখানে অবস্থান করছে বলে প্যারালালি বেরিয়ে যায়, এটাকে ক্রস করে দিকে যেতেই পারে না। উল্টে এখানে এতটাই বৃষ্টিপাত ঘটিয়ে দিয়েছে যে তার কাছে জলীয় বাষ্পই কম থাকে, তাও সে উঠে এইভাবে যায়। এটাকে টপকে ওদিকে যাবে কেন? আমার এখানে তো নিম্নচাপ, আমার আলটিমেট এই জায়গাতে যাওয়ার কথা, সে এই দিকে যাবে কেন? এইদিকে কি আছে? ও তুমি এইটার জন্যই আমাকে জিজ্ঞেস করলে? তোমার বাড়ি ওখানে বলে আমাকে জিজ্ঞেস করলে? জেলা বললে সেটা হচ্ছে পুরুলিয়া, যদি জায়গা বলা হয় তাহলে বীরভূমের ময়ূরেশ্বর। ক্লিয়ার? বুঝেছো? বুঝেছো মনসুন ক্লিয়ার? আচ্ছা, মনসুনের আরেকটা পোর্শন বাকি আছে, প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুটা বাকি আছে। মৌসিনরামে খাসি পাহাড়ের বায়ুটা ধাক্কা খায়, হ্যাঁ এই পোর্শনটা সেদিন রিজনিং এ পড়িয়েছিলেন। এত ডিটেলসে পড়ায়নি, এত ডিটেলসে পড়ায়নি নিশ্চয়ই। এতটা ক্লিয়ার হয়েছে বাবা? ওটা ট্রেলার ছিল। পাক এর নিচের দিকে রাজস্থান ইনার করে না কেন? কারণ আরাবল্লী অবস্থান করছে বলে, আরাবল্লী অবস্থান করছে বলে আরাবল্লীকে টপকে যেতে পারে না, তাই। চলো, তো এভাবে মনসুন ঢুকে গেল, এটা হয়ে গেল আমাদের বর্ষা। ঠিক আছে, এরপর হচ্ছে প্রত্যাগমনকারী মৌসুমী বায়ু, যেটা আগের দিন আমি অলরেডি রিজনিং ক্লাসে বলে দিয়েছিলাম। প্রত্যাগমনকারী মৌসুমী বায়ু, তো যখন মনসুনটা ফিরছে, এই জায়গাটা পুরো ঠান্ডা, সাইবেরিয়া ঠান্ডা বাতাস, সেইটা ভারতবর্ষে আসছে। এই জায়গাটা দেখো পুরোটাই ল্যান্ড, কোনো জল জায়গা নেই যেখান থেকে সে জলীয় বাষ্প সংগ্রহ করতে পারে, নেই। তো এই কারণে এই সময় ভারতবর্ষে যে বায়ুটা প্রবাহিত হয় সেটা একদম শুষ্ক। শীতকালে বৃষ্টিপাত হওয়ার কথা নয়, ভারতে শীতকালে বৃষ্টিপাত হওয়ার কথা নয়, এই জায়গাটা আর এই জায়গাটা ছাড়া। কেন করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়? তার কারণ এই বায়ুটা যখন এই জায়গাতে আসছে, এখান থেকে সে জলীয় বাষ্প সংগ্রহ করে, এখান থেকে সে জলীয় বাষ্প সংগ্রহ করে করে এই জায়গাতে এসে সে বৃষ্টিপাত ঘটায়। ওকে, এই জায়গাতে এসে সে বৃষ্টিপাত ঘটায়। ওকে, এবং শীতকালে
এখানে পশ্চিমী ঝঞ্ঝা দেখতে পাওয়া যায়, যেটা আমি একটু পরে বলছি, তাই জন্য এখানে বৃষ্টিপাত হয়। তো এটা হচ্ছে প্রত্যাগমনকারী মৌসুমী বায়ু। ওকে, এই হলো পুরো মনসুন। আমি যেটা বলেছি সেটা পুরোটাই এখানে লেখা রয়েছে, এবং যেটা আমি বলেছি সেটা আরো ডিটেলসে গিয়েই বলেছি। এর পরের জায়গাটা বোঝো তোমরা, জেট স্ট্রিমের নাম শুনেছো? জেট স্ট্রিম, হিমালয় না থাকলে আমাদের এখানে এরকম ওয়েদার হতোই না। আমাদের এখানে এরকম ওয়েদার হতোই না। ভারতবর্ষে যে ওয়েদার, ভারতবর্ষে যে যা দেখতে পাচ্ছ ভারতবর্ষে ফিজিক্যালি, সেটা বিকজ অফ হিমালয়। এটা বিকজ অফ হিমালয়। হিমালয় না থাকলে নদীগুলো হতো না, নদীগুলো না থাকলে আমাদের এখানে এতটা পলিমাটি হতো না, পলিমাটি না হলে কৃষিকাজ হতো না, হিমালয় না থাকলে এটা পুরো একটা ঠান্ডা, মানে উত্তর ভারতটা পুরো ঠান্ডা কনকনে জায়গা হতো। চলো, জেট স্ট্রিমের নাম শুনেছো? এর পরেরটাতে যাচ্ছে জেট স্ট্রিম। দেখো, আমি একটু আগে কি বললাম যে যে আমাদের প্রেসার বেল্ট গুলো রয়েছে সেখান থেকে হাই প্রেসারের থেকে লো প্রেসার দিকে বায়ু প্রবাহিত হয়। এটা বায়ুর ধর্মের মধ্যে যাচ্ছে, হাই প্রেসারের থেকে লো প্রেসারের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। তো এটা আমাদের হাই প্রেসার, এখান থেকে বায়ুটা এখানে যাচ্ছে, আবার এখান থেকে বায়ুটা এখান থেকে যাচ্ছে, আবার এখানে আমাদের লো, এটা তো লো, সরি, এটা হয়েছে আমাদের লো, এখান থেকে বায়ুটা এখানে আসছে, এরকম হচ্ছে সব জায়গায়। বাট এই যে 30 ডিগ্রি বা 60 ডিগ্রি, এই দুটো জায়গাতে বায়ুটা তো মুভ করার কথা, কিন্তু সেই দুটো জায়গাতে কমপ্লিটলি 100% বায়ু সেখান থেকে সরে যায় না। এই যেটা দেখতে পাচ্ছ এটা আমাদের হাই প্রেসার, এখান থেকে বায়ুটা লোতে যাচ্ছে, আবার এখান থেকে বায়ুটা লোতে যাচ্ছে, আবার এইখান থেকেও বায়ুটা এখানে আসছে, তাই তো? বাট এই দুটো জায়গাতে না, এই 30 ডিগ্রি এবং 60 ডিগ্রিতে 100% বায়ু সরে যাচ্ছে এরকম হয় না। এখানে কিছুটা বায়ু অ্যাজ এয়ার মাস অবস্থান করে, এই জায়গাটাতে কিছুটা বায়ু এয়ার মাস হিসাবে অবস্থান করে। এয়ার মাস মানে বায়ুপুঞ্জ, কিছুটা বায়ু ওখানে জমাট বেঁধে ওই জায়গাতেই থেকে যায়, বায়ুটা মুভ করে না, ওটা ওই অক্ষাংশতেই অবস্থান করে। ঠিক আছে, তো এরকম কিছু এয়ার মাস দেখতে পাওয়া যায়। এবার পৃথিবী তো মুভ করছে, পৃথিবী তো ঘুরছে নিজের কেন্দ্রের চারিদিকে, তার জন্য পৃথিবী নিজের কেন্দ্রের চারিদিকে ঘোরার জন্য পৃথিবীতে একটা কোরিওলিসিস ফোর্স আসছে, পৃথিবীতে যে নিজে চারিদিকে ঘুরছে তার জন্য একটা গতি তৈরি হচ্ছে, খুব জোরদার গতি তৈরি হচ্ছে। সেই কারণে যে বায়ুটা ওই অক্ষাংশে অবস্থান করছিল, ওই অক্ষাংশেই বায়ুটা দাঁড়িয়ে ছিল, সে চুপ করে এরকম করে দাঁড়িয়ে থাকতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে না, তাকেও মুভ করতে হয়, সে ওই অক্ষাংশ বরাবরই মুভ করবে, সে ওইখান থেকে অন্য অক্ষাংশে যাবে না, সে ওই অক্ষাংশেই থাকবে, কিন্তু সে অক্ষাংশ ধরেই এরকম করে ঘুরবে। ঠিক আছে, এবার যেহেতু পৃথিবী প্রচন্ড জোরে ঘোরে, সে ডিরেক্টলি ঘুরতে পারবে না, সে কি করবে, সেরকম মিয়ান্ডারিং শেপে প্রবাহিত হবে, সে এরকম এঁকে বেঁকে এঁকে করবে, কভার করবে। এই যে বায়ুটা যেটা 30 ডিগ্রি এবং 60 ডিগ্রিতে রয়েছে এবং যেটা পৃথিবীকে এরকম মিয়ান্ডারিং শেপে পুরোটাকে কভার করছে, সেই বায়ুটাকে বলা হয় জেট স্ট্রিম, সেটাকে বলা হয় জেট স্ট্রিম। জেট স্ট্রিম কি? জেট স্ট্রিম হচ্ছে পৃথিবীর যে ট্রোপোস্ফিয়ার রয়েছে, আমি তোমাদের ট্রোপোস্ফিয়ার এখনো করাইনি, করাবো। পৃথিবীর যে ট্রোপোস্ফিয়ার রয়েছে, ট্রোপোস্ফিয়ারের মানে আমরা ট্রোপোস্ফিয়ারের মধ্যে থাকি, ঠিক আছে, আমরা থাকি। আপার ট্রোপোস্ফিয়ার মানে অ্যাপ্রক্সিমেটলি 17 থেকে 18 এই কিলোমিটারে অত্যন্ত দ্রুতগামী প্রবাহিত হওয়া একটা বায়ু, সেটা হচ্ছে জেট স্ট্রিম। 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি অক্ষাংশে আপার ট্রোপোস্ফিয়ার রিজিয়নে বা ভূপৃষ্ঠ থেকে 17 থেকে 18 কিলোমিটার উচ্চতাতে অত্যন্ত দ্রুতগামী প্রবাহিত হওয়া একটা বায়ু হচ্ছে জেট স্ট্রিম, সেটা জেট স্ট্রিম। জেট স্ট্রিম ভারতবর্ষের জলবায়ুতে খুব বেশি এফেক্ট ফেলছে না, বাট ইনডিরেক্টলি এফেক্ট ফেলে। কি এফেক্ট ফেলে আমি বলছি। জেট স্ট্রিম কি বুঝতে পারলে? আমি একদম ইজি ভাষায় বলেছি, জেট স্ট্রিম কি বুঝতে পেরেছো?
আমি যেটা লেখাগুলো রয়েছে, লেখাগুলো তোমাদের দেখার দরকার নেই, জাস্ট ছবিটা দেখো। লেখাগুলো বন্ধ করে দিলাম, তো লেখাটাই বন্ধ করে দিলাম, জাস্ট ছবিটা দেখো। এই সমস্ত কিছুর মধ্যে দীপ্তি আমাকে জিজ্ঞেস করেছে ম্যাম বৃষ্টি কবে হবে। দুটো ফ্যাক্ট বলছি, দুটো জোরদার ফ্যাক্ট বলছি, যেটা অ্যাকচুয়ালি রয়েছে, আমি ইউটিউবে এটা করেও দিয়েছি। ফার্স্ট ফ্যাক্ট, মনসুন ঢুকে গেছে, ঠিক আছে, তো বৃষ্টি হওয়ার চান্স চলে এসছে, ফার্স্ট ফ্যাক্ট। সেকেন্ড ফ্যাক্ট, 2026 হতে চলেছে সুপার এলনিনো। 2026 হতে চলেছে সুপার এলনিনো, এবং এটাকে নিয়ে আমি একটা পুরো ডিটেলস ভিডিও করে দিয়েছি। সুপার এলনিনো কি, কেন, হলে কি হবে। এটা সুপার এলনিনো, যেটাকে আরেকটা ভাষায় বলা হয় গডজিলা এলনিনো, যেটা লাস্ট 150 ইয়ার্সে হয়নি। লাস্ট হয়েছিল 1877 সালে, 1877 হয়েছিল। তারপর এবছর হওয়ার কথা সুপার এলনিনো। সুপার নর্মাল এলনিনো ইজ ওকে, আমরা নর্মাল এলনিনো কদিন আগেও কাটিয়ে এসেছি, মানে 2023 নর্মাল, 23-24 নর্মাল এলনিনো ইয়ার ছিল। এবছরটা হচ্ছে সুপার এলনিনো। সুপার এলনিনো মানে হচ্ছে নর্মাল সমুদ্র জলের যা টেম্পারেচার, সি ওয়াটার যে টেম্পারেচার যাচ্ছে এসএসটি, সি সারফেস টেম্পারেচার এসএসটি, সেটাও 2 ডিগ্রি বেশি এমনিতে ছিল, এবং তারপর তারও আরো এফেক্ট হয়েছে। তো এই বছরটা হচ্ছে সুপার এলনিনো। তো এই বছর নর্মালের তুলনায় আরো সাংঘাতিক গরম পড়ার কথা, এক্সপেক্টেড নতুন রেকর্ড তৈরি হওয়ার কথা, যে কোথায় সব থেকে বেশি গরম, কোথায় সব থেকে কম বৃষ্টি, এইগুলো রেকর্ড হওয়ার কথা। তো এই বছরটা হতে চলেছে সুপার এলনিনো, তো প্রিপেয়ার থাকতে হবে আমাদের সবাইকে। কি কত আর আমি এটা ওয়াইটিতে পুরো ডিটেলসে বলে দিয়েছি, তুমি এটা চাইলে দেখতে পারো। জাস্ট দুটো কারণে দেখতে পারো, একটা হচ্ছে যে জানার জন্য যে কি হচ্ছে না হচ্ছে, আর একটা তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে অনেকটা, যে সুপার এলনিনো ব্যাপারটা কি, সেটা হয়ে যাবে। একটা জিনিস বোঝো, যদি মনসুনের এফেক্টটা খুব ভালো করে কাটে তাহলে আমাদের জুনে খুব একটা প্রবলেম হবে না, বাট যদি মনসুনের এফেক্টটা ভালো না কাটে, যদি এবছর মনসুন স্ট্রং না হয়, তাহলে এখনো জুন মাস বাকি। জুন মাস মানে এখনো এই মুহূর্তে দাঁড়িয়েও সূর্য আমাদের ওপর পারপেন্ডিকুলারলি তাপ দিচ্ছে না। 21শে জুন কর্কটক্রান্তি রেখার ওপর সূর্য পারপেন্ডিকুলারলি তাপ দেবে। একটা জায়গাতে তির্যক ভাবে হলে কতটা টেম্পারেচার হয়, আর পারপেন্ডিকুলার হলে কতটা টেম্পারেচার হয়। এখনো জুন মাস আসেনি, জুন মাসে টেম্পারেচার আরো বাড়ার কথা, যদি না মনসুনের এফেক্ট আসে। আড্ডা 24/7 বেঙ্গলিতেই রয়েছে, আমাকে একটা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেবো। দুটো ভিডিও আছে সুপার এলনিনো দিয়ে, তুমি জাস্ট সার্চ করে নিও সুপার এলনিনো আড্ডা 24/7 বেঙ্গলি, তুমি দুটো ভিডিওই পেয়ে যাবে। একদম ডিটেলস, মানে আমি একদম ধরে ধরে কনসেপ্ট বলেছি, জাস্ট ধরে ধরে, খুব কনসেপ্ট ক্লিয়ারিং জিনিসটা হবে। চলো, তো আমি কি বলছিলাম, জেট স্ট্রিম। তো জেট স্ট্রিম যেটা, সেটা ওয়েস্টার্লি জেট স্ট্রিম মেনলি হয়। ওয়েস্টার্লি জেট স্ট্রিমটা মেনলি হয়, ওয়েস্টার্লি জেট স্ট্রিম মানে হচ্ছে যেটা ওয়েস্ট টু ইস্ট প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। ওয়েস্টার্লি জেট স্ট্রিম মানে হচ্ছে যেটা ওয়েস্ট টু ইস্ট প্রবাহিত হচ্ছে, এই দিক থেকে যেটা এদিকে যাচ্ছে। 60 ডিগ্রি নিয়ে আমাদের কোনো বদারেশন নেই, আমাদের জানার দরকারও নেই, বাদ দাও। 30 ডিগ্রি যে ওয়েস্টার্লিজটা রয়েছে সেটা আমাদেরকে এফেক্ট করে। কি করে এফেক্ট করছে, যখন এই ওয়েস্টার্লিজটা এদিক থেকে এদিকে আসছে, এখানে সে মেডিটেরিয়ান সি ক্রস করছে। মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগর। দুটো জিনিস বলো, তোমরা কখনো কাগজের নৌকা ভাসিয়েছো? বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসিয়েছো? কনসেপ্টটা জানো? এখানে সেই কাজ, সেই জিনিস কাজ করছে। কিরকম জিনিস কাজ করছে, ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে শীতকালীন বৃষ্টিপাত। ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে শীতকালীন বৃষ্টিপাত। তো শীতকালীন বৃষ্টিপাত যদি এখানকার বৈশিষ্ট্য হয়, তাহলে সেইটা হচ্ছে সেই নৌকাটা, যেটা সেই কাগজের নৌকা, ঠিক আছে। আর জলটা কোনটা, কোন জলের সাহায্যে নৌকাটা যাবে, সেটা হচ্ছে এই
ওয়েস্টার্লিসটা, 30° ওয়েস্টার্লিসটা। 30° ওয়েস্টার্লির সাহায্যে ভূমধ্যসাগরীয় অঞ্চলে যে শীতকালীন বৃষ্টিপাত হওয়াটা, যে ডিপ্রেশনটা হয়, যে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা আসে, সেটা ভাসমান অবস্থায় ভারতবর্ষে চলে আসে। 30° ওয়েস্টার্লির সাহায্যে সেটা ভাসমান অবস্থায় ভারতে চলে আসে। এবং ভূমধ্যসাগরের থেকে ভারত আরো বেশি উষ্ণ, শীতকাল হলেও ভূমধ্যসাগরের থেকে ভারত অনেক বেশি উষ্ণ। তো যখনই এটা ভূমধ্যসাগর থেকে ভারতে প্রবেশ করছে, এটা দেখছে এখানকার টেম্পারেচারটা আরো উষ্ণ, তো এখানে সে বৃষ্টিপাতটা আর ধরে রাখতে পারে না, তখন সেখানে বৃষ্টিপাতটা হয়ে যায়। তো ভারতের পশ্চিম দিকে বৃষ্টিপাতটা হয়, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু কাশ্মীর এইরকম জায়গাতে প্রেসিপিটেশন হয়, নট অনলি বৃষ্টিপাত বাট প্রেসিপিটেশন এখানে হয়। সেই কারণে ভারতের পশ্চিম দিকে হচ্ছে, ভারতের পশ্চিম থেকে এই ডিস্টারবেন্সটা আসছে, তাই এটাকে বলা হয় ওয়েস্টার্লি মানে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা। তো জেট স্ট্রিম কিভাবে ভারতকে এফেক্ট করে, ফার্স্ট হচ্ছে এটা, আরো একটা আছে সেটা আমি বলছি। তো এই যে আমাদের পশ্চিমী ঝঞ্ঝা যেটা হচ্ছে, সেটা হচ্ছে এইভাবে, ঠিক আছে। আর আর আরেকটা কিভাবে এফেক্ট করে, আমি অলরেডি তোমাদের বললাম যে এই যে ওয়েস্টার্লিসটা, সরি, এই যে আমাদের জেট স্ট্রিমটা, সেটা ওয়েস্ট থেকে ইস্টে যাচ্ছে, ঠিক। এই জেট স্ট্রিমটা এসে তিব্বত অঞ্চলে সেই নিম্নচাপটার কথা মনে আছে, যেটার জন্য মনসুন ঢুকেছিল, সেই তিব্বত অঞ্চলে মনসুনের সঙ্গে ধাক্কা লাগে। জাস্ট একটু ক্যালকুলেট করো, অক্ষাংশ দুটো অলমোস্ট সেম, 30°তেই যাচ্ছে অলমোস্ট, ওইখানে ধাক্কা লাগে। ওই ওয়েস্টার্লিটা এসে এখানে, ওয়েস্টার্লি জেট স্ট্রিমটা এসে তিব্বতে যে মনসুন মানে ডিপ্রেশনটা রয়েছে সেখানে ধাক্কা লাগে। ধাক্কা লেগে সে একটা নতুন ধরনের জেট স্ট্রিম তৈরি করে, ইস্টার্লি জেট স্ট্রিম। ইস্টার্লি জেট স্ট্রিম হওয়ার কথা নয়, বাট এটার সঙ্গে ওটা ধাক্কা লাগে, ধাক্কা লেগে ইস্টার্লি জেট স্ট্রিম তৈরি হয়, যেটা ভারতের মনসুন অনসেটে হেল্প করে। ইস্টার্লি জেট স্ট্রিম যদি তৈরি হয়, ইস্টার্লি জেট স্ট্রিম ভারতবর্ষের সাডেন যে মনসুন অনসেট মানে মনসুনের সূত্রপাত, সেটাকে ত্বরান্বিত করে, ধাক্কা দিয়ে দেয়, আরো এগিয়ে দেয়, ঠিক আছে। তো এই দুটো রকম ভাবে জেট স্ট্রিম ভারতের জলবায়ুতে ইনফ্লুয়েন্স করে থাকে। বুঝলে? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? আমি এখনো তোমাদের কোপেন ধরতেই পারলাম না, এখনো এল নিনো বলিনি, আমার আরো একটা দিন ক্লাইমেটে লাগবে, আমার আরো একটা দিন লাগবে ক্লাইমেটে। আমি আপাতত যেগুলো বলছি সেগুলো কনসেপ্ট। যে প্রশ্ন কিরকম আসতে পারে, মনসুনের ডেট গুলো দিয়ে প্রশ্ন আসতে পারে, তিব্বত অঞ্চলে যে ডিপ্রেশনটা সেটা কিভাবে মনসুনকে হেল্প করে সেটা প্রশ্ন আসতে পারে, আগের দিন তো তামিলনাড়ুটা বললাম, ওটা প্রশ্ন আসতে পারে, এইগুলোই প্রশ্ন আসতে পারে এখান থেকে। না, দরকার নেই, আর কোনো ব্যাচ নেওয়ার দরকার নেই। ওয়েস্ট বেঙ্গলের পোর্শনটা একটুখানি দরকার লাগতে পারতো, রুরাল ডেভেলপমেন্টে একটুখানি দরকার লাগতে পারতো। যদি মনে করো যে রুরাল ডেভেলপমেন্টটা নিজে নিজে করে নিতে পারবে, তাহলে আর কোনো ব্যাচ লাগবে না। যদি মনে করো রুরাল ডেভেলপমেন্ট পয়েন্টটা নিজে নিজে করে নিতে পারবে, তাহলে আলাদা করে কোনো ব্যাচ লাগবে না। পঞ্চায়েত বাংলা থাকে, বাংলাও থাকবে, ঠিক ঠিক ঠিক, বাংলা লাগবে, বাংলা থাকবে আর রুরাল ডেভেলপমেন্ট থাকবে, এই দুটো যদি নিজে করে নিতে পারো বাকি জিনিসটা সেম।
চলো আজকে এই পর্যন্ত রাখছি, পরের পয়েন্টটা যাচ্ছি না, কারণ সেটা বলতে গেলে আবার তোমাদের দুটো ক্রস হয়ে যাবে, তখন তোমরা সবাই মিলে বলতে শুরু করবে সুমিত স্যারের ক্লাস। ঠিক আছে, তাহলে ওখান থেকে দেখে নিতে পারো, এখন নেই আমি জানি, এই বোর্ডের ওপর টিকটিকি ঘুরবে না এটুকু আমি জানি। যাও, টাটা টাটা, কালকে দেখা হচ্ছে আবার। ঠিক আছে, আমার কিছু এক্সট্রা ক্লাস লাগবে, আমি হয়তো শনিবার দিন তোমাদের কিছু এক্সট্রা ক্লাস নিয়ে নেবো। ওকে, বাই বাই বাই।